আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই বিশেষ করে রাজপথে থাকা ভোটের বিভিন্ন ডামাডোলেরই মধ্যে শুরু হয়েছে নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি দেওয়া নিয়ে তারা কমিশনারদের সাথে দেখা করছেন এবং রাজপথেও পাল্টাপাল্টি আক্রমণ তথা দাবি দেওয়া চলছে। সেসব বিষয়গুলোর পাশাপাশি ক্যাম্পাসে শুরু হয়েছে ভোট উৎসব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব রাজেকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাসদ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করি। আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, একটু আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি যে যেহেতু রাজপথে বক্তব্য যেটি বলছিলাম যে ভোটের ডামাডোল যেমন শুরু হয়েছে, পাল্টাপাল্টি আঘাত, এর মধ্যে পিআর ইস্যুটি এখন পর্যন্ত বিশেষ করে ইসলামী দল বা জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। আজকে উভয় পক্ষের পিআরের দাবিতে আজকে অনড় অবস্থানের কথা জানিয়েছেন এবং সর্বশক্তি দিয়ে তারা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। চরমনাইয়ের পীর বলেছেন বিচার সংস্কার ও পিআর পদ্ধতি চূড়ান্ত করেই নির্বাচনের কথা ভাববেন, এর আগে নয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের অসংখ্য দর্শক শ্রোতা বন্ধুদের। বিষয়টা হচ্ছে নির্বাচনের, এখন একটা নির্বাচনের আবহ তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আগেও কিন্তু এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বা রাজনৈতিক দল হিসেবে ছিল। এর আগে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই সময় দলগুলোর যে ভূমিকা ছিল, সেই দলগুলো এই ফ্যাসিবাদ বিরোধী যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে, তাও কিন্তু ৬-৭ মাস ৮ মাস চলে যাওয়ার পরেও কিন্তু এই পিআর নামক পদ্ধতিটার সঙ্গে আমরা আসলে কেউ পরিচিত ছিলাম না। এই দেশের সাধারণ মানুষ এখনো পিআর কি জিনিস এটা এখনো বোঝে না। কেউ কেউ বলে যে আমি ভোট দেব এক জেলায়, ভোটের প্রতিনিধিত্ব করবে আরেক জেলা, বা মিশ্র প্রতিক্রিয়া আছে। ইসলামী দলগুলোর মধ্যে ধরেন দুটি রাজনৈতিক ইসলামিক দল, একটি হচ্ছে জামায়াত ইসলামী, যারা আওয়ামী লীগের শাসন আমলের শুরু থেকে আওয়ামী বিরোধী আন্দোলনে বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সহায়ক শক্তি বা বিএনপির সঙ্গে একসাথেই ছিল, বা কখনো কখনো আলাদা করেও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। বিশেষ করে 14 নির্বাচনের পরে জামায়াত ইসলামের ভূমিকা আপনি যদি বলেন যে তারা কিন্তু মোটামুটি নিশ্চুপ ছিল এবং গত 10 বছরে তাদের আওয়ামী বিরোধী রাজনীতি বা আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে তাদের কিন্তু দৃশ্যমান কোনো কর্মসূচি বা দৃশ্যমান কোনো প্রতিবাদ খুব একটা ছিল না। তাহলে আমি বলতে পারি 10 বছর যাবৎ উনি আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কাছে আত্মসমর্পণ করে তারা এক প্রকার আত্মসমর্পণ অবস্থায় ছিলেন এবং রাজনীতির মাঠে তাদের দৃশ্যমান সেরকম কোনো ভূমিকা ছিল না। সেই জামায়াত ইসলামী ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে প্রথম থেকেই তাদের এক এক সময় এক এক ধরনের কথা, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক। জামায়াত ইসলামের আমিরের কথাও যদি আপনি মনে করেন, নির্বাচন এইভাবে হবে না, নির্বাচন ওইভাবে হবে না, অনেক কথা বলেছে। এই মাসে হবে না, তো ওই মাসে হবে না, রোজার আগে হবে, রোজার পরে হবে, এপ্রিলে হবে, ফেব্রুয়ারিতে তারা জানাতেই পারে। ফাইন, সেই সময় কিন্তু আপনাদের পিআরের ঘোষণাটা এইভাবে আসে নাই। পিআরের দাবি এর আগেও আসলে এসছে। পিআরের দাবিটা আমি যদি আপনাকে বলি, চরমনাইয়ের পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ হয়েছে সরওয়ার্দী উদ্যানে, সেইখানেই মূলত পিআরের দাবিটা তারা দুই দল, এর আগেও বিশেষ করে আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি নির্বাচন কমিশনে ছোট দল যারাই যেত, মানে সংখ্যার ভিত্তিতে আসলে ছোট দল বলছি ভোটের হিসেবে, সেই হিসেবে তারা বিভিন্ন সময় পিআরের দাবি জানিয়ে আসছে। দলের কথা বলছি
যেই দুটি দল এখন সোচ্চার সেই দুটি দলের কথা বলেছি। তাহলে আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের 6-7 মাস 8 মাসেও যে দাবিটা এত জোরে সোরে সামনে নিয়ে আসা হলো না, সেই দাবিটা হঠাৎ করে তারা এত জোরে সোরে নিয়ে আসলো কেন? এবং আমি যদি আপনাকে বলি যে তারা কয়েকটা ইসলামী দলও বলেছেন যে এই পিআর পদ্ধতিটাই শরীয়ত সম্মত না। আপনি দেখেছেন কিনা? নিজাম ইসলাম পার্টি সহ কয়েকটা ইসলামী দল বলেছে। কারণ আমি যাকে ভোট দেব তাকে চিনতে হবে। তারা আপনাদের সাথে তাদের সখ্যতা একটু বেশি, সে কারণে বলেছে না? তাদের সঙ্গে আমাদের সখ্যতার বিষয় না, তারাও তো ইসলামী দল। তারা যদি শরীয়ত সম্মত না এই ধরনের কথা বলে, অথচ ইসলামী দুইটা দল, তারা এটার ব্যাপারে খুব সিরিয়াস। এবং আমি আপনাকে বলি, তারা বলছে কি যে পিআর পদ্ধতির মাধ্যমে এক এক সময় এক এক কথা বলছে। পিআর পদ্ধতির মাধ্যমে এটা দমন করা সম্ভব, এটা নিশ্চুপ হয়ে যাওয়া সম্ভব। আমি তো মনে করি পিআর পদ্ধতির মধ্য দিয়ে সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না, এক। আর পিআর পদ্ধতি যারা দাবি করছে তারা তাদের দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি তারা নির্বাচিত না হতে পারলেও যাতে সংসদে যেতে পারে, এটা নিশ্চিত করার জন্য তারা পিআর পদ্ধতিটাকে সামনে নিয়ে আসছে। এবং এই পিআর পদ্ধতি দ্বারা এমন কিছু বিষয় ঘটতে পারে, সেটা হচ্ছে যে আপনি তখন বড় বড় টাকাওয়ালাদের দৌরত্ব হবে, টাকার বিনিময়ে এমপি পদ বিক্রি করবে। এখন কি কম হচ্ছে টাকাওয়ালাদের দৌরত্ব? এমপি বিক্রি করা সরাসরি নিতেই তো কোটি কোটি টাকা চলে যাচ্ছে, এমন অভিযোগ আছে। হ্যাঁ, কিন্তু সেটা তো তবুও এলাকার পারসেপশনের আলোকে মানুষ কাকে পছন্দ করে সেইটা বিবেচনায় আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাজনৈতিক দলের বিরুদ্ধে। আর ওখানে তো পাবলিকের, জনগণের কোনো পারসেপশনই নাই। জনগণের ভোট দেওয়া না দেওয়া সমান কথা। এই পিআর পদ্ধতির কথা বলে মানুষের ভোটের আগ্রহ কমে যাবে যদি এই পিআর পদ্ধতিটা সামনে নিয়ে আসে। জামায়াত ইসলামের পক্ষ থেকে গতকাল সেটি বলেছিল যে বিএনপি আসলে পিআর পদ্ধতিতে হলে ক্ষমতায় যেতে পারবে না বা অনিশ্চয়তা থাকছে বলেই পিআরে রাজি হচ্ছে না, এমন কি? এটা আজগুবি কথা কিছু আছে না, রাজনীতিতে কিছু আজগুবি কথা থাকে। আমি যদি এখন বলি জামায়াত ইসলামী বা ইসলামী আন্দোলন বা অন্য রাজনৈতিক দলগুলো তাদের ভোটের মাঠে জিতে আসার মতো 2-4টা সিট নাই, এই সিট ওই মানে গুছায়া তারপরে এখান থেকে সেজন্য তারা পিআর চাইছে। আবার আপনারা এই জন্য পিআর চাইছেন না যে আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, সেই কারণে বিষয়টা হচ্ছে আপনি পিআর দাবি করতেই পারেন রাজনীতির মাঠে। আমরা বুঝতে পারছি, আমি রাজনীতির মাঠে আপনি পিআর কেন, আপনি যে কোনো দাবি করতে পারেন, কিন্তু আপনার একটা রাজনৈতিক সংস্কৃতি আছে। আপনি নির্বাচনের সময় মানুষের কাছে যান আপনার ইশতেহার নিয়ে যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমি আপনার কাছে আবার ফিরবো, একটু রতন ভাইয়ের কাছে যাই। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে বিশ্লেষণ সবাই করছে। বিএনপির পক্ষ থেকে যেটি বলছে যে যেটি দাবি আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকেও বলা হয়েছে বা গতকালকে বলা হয়েছে, সনদের স্বীকৃতি আসলে কিভাবে হয়নি স্বীকৃতি, এটিকে সংবিধানের উপরে স্থান দেওয়া ঠিক হবে না, এমনটি মন্তব্য করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আপনাদের মন্তব্য জানতে চাই। আমরা বাসদের পক্ষ থেকে আমাদের মন্তব্য পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে আমরা একটা বিষয় উল্লেখ করেছি যে জুলাই সনদ কেন প্রয়োজন হয়েছিল, জুলাই সনদ কিভাবে প্রণীত হচ্ছে এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, কেন প্রয়োজন হয়েছিল সেই কথাটা আমরা শুনেছি বহুবার। এটা নিয়ে কিছু কনফিউশন ছিল, কিছু কিছু ক্ষেত্রে সংশয়ও ছিল। যে কোনো আন্দোলনের সামনে একটা লক্ষ্য থাকে, আর আন্দোলনের ভেতরে কিছু নৈতিক দাবি থাকে। আন্দোলনের সামনে লক্ষ্য ছিল আমাদের যে একটা ফ্যাসিবাদী অগণতান্ত্রিক সরকারকে আমরা ক্ষমতা থেকে সরাবো। আমরা 15টা বছর একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশটা পরিচালিত হয়েছে, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা বারবার মার খেয়েছে, দুর্নীতি দুঃশাসন চরম রূপ নিয়েছে এবং যেটা বলবো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা একটা প্রায় বলবো যে একটা ভায়োলেন্সটাকে একটা আর্টের রূপ দেওয়া হয়েছিল এবং প্রতিপক্ষকে দমন করার জন্য এহেন কোনো যুক্তি নাই যেটা তখন করা হয়নি এবং একটা ট্যাগ দিয়ে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন এবং নির্মূল করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম এর বিপরীতে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। এগুলো ছিল আকাঙ্ক্ষা। তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা কী ছিল? জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল, এর সঙ্গে যুক্ত হয়েছিল যে যত ধরনের বৈষম্য আছে তার বিরুদ্ধে আমরা লড়তে চাই। সেটা শুধু কোটা বৈষম্য নয়, জনজীবনের যেখানে যত ধরনের বৈষম্য আছে, সেটা নারী পুরুষের বৈষম্য, ধর্মীয় ক্ষেত্রে বৈষম্য, সেটা আঞ্চলিকতার বৈষম্য, সবচেয়ে বেশি যেটা
মানুষের জীবনকে পীড়িত করে, এটা হলো সম্পদের বৈষম্য এবং তার চেয়ে বেশি বড় হচ্ছে আয় বৈষম্য এবং ভোগ বৈষম্য। প্রথমত আয়ের ক্ষেত্রে বৈষম্য, তারপর ভোগ বৈষম্য। যে মানুষ দেখছে বাজারে মাছ আছে কিন্তু তার পকেটে টাকা নেই, মাছ কিনতে পারছে না। সে দেখছে স্কুল আছে কিন্তু সেই স্কুলে পড়াবার মতো তার সামর্থ্য তার সন্তানকে সে পড়াতে পারছে না। সে দেখছে যে হাসপাতাল আছে কিন্তু এই হাসপাতালে সে চিকিৎসা নেওয়ার অধিকার তার নাই। এই বৈষম্যের বেদনা মানুষের ভিতরে যে কী পরিমাণ যন্ত্রণা তৈরি করে এবং তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি অভ্যুত্থানে যখন সরকারের দিক থেকে একটা তালিকা প্রকাশ করা হলো যে 836 জনের মৃত্যু হয়েছে, সেই তালিকায় দেখুন 284 জন হচ্ছে শ্রমিক, 269 জন ছাত্র, 120 জন ক্ষুদ্র ব্যবসায়ী, মানে রাস্তার হকার করে, টঙে জিনিসপত্র বিক্রি করে অথবা ভ্যানে এরাও এক ধরনের শ্রমিক, কর্মচ্যুত শ্রমিক, ছোট পুঁজির ব্যবসা করে। 108 জন হচ্ছে কর্মচারী। এই যদি দেখুন তাহলে শ্রমজীবীদের কি বিপুল অংশ এখানে নেমে এসেছিল। এর যদি আমি এজ গ্রুপটা দেখি, সরকারি হিসাবেটা আমি আমাদেরটা বলছি না, সরকারি হিসাবে এজ গ্রুপ 17 বছরের নিচে এটার সংখ্যা প্রায় 136 জন। তার মানে তরুণরা নেমেছিল, মায়েরা এখানে নেমেছিল। এগুলোকে কি আমরা অভ্যুত্থানের চেতনা ধরবো না? এগুলো কি আমরা অভ্যুত্থানের ঘোষণা ধরবো না? তাহলে ঘোষণা ধরলে কি আমরা একটা বৈষম্য মুক্ত সমাজ চেয়েছি, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চেয়েছি, টাকা পাচার হবে না এরকম একটা আশ্বাস পেতে চেয়েছি, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে। এইটা নিয়ে যদি আমি জুলাই অভ্যুত্থানের যদি আমরা বলি চেতনা বা ঘোষণা, তাহলে এত বিতর্ক কিন্তু হতো না। কিন্তু এমন করে জুলাই অভ্যুত্থানকে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ করতে গিয়ে চেতনাটাকে হারিয়ে ফেলার চেষ্টা হলো। এবং একসময় আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন একটা দলীয় চেতনা এবং কখনো কখনো চেতনা ব্যবসায় রূপান্তরিত হতে দেখেছিলাম, জুলাই চেতনাও কখনো কখনো একটা চেতনা ব্যবসার মতো হয়ে যাচ্ছিল। আমরা এই জন্য বলেছিলাম যে কত অল্প কথায় আমাদের ভাবটা আমরা প্রকাশ করতে পারি। যেমন আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, ছোট্ট কথা অনেক বড় তাৎপর্য নিয়ে এসেছিল, সেরকম একটা হওয়া উচিত। কিন্তু তারপরেও প্রায় 32টা রাজনৈতিক দল দিনের পর দিন পরিশ্রম করে 166টা পয়েন্টের উপর আলোচনা করে যে ধরনের ঘোষণা তারা তৈরি করলেন, যে ধরনের মানে ঐক্যমতের জায়গা তৈরি করলেন, সেখান থেকে তো সনদ হবে। ঘোষণা যেটা হলো সেই ঘোষণাটা নিয়েও আমাদের কিছু কথা আছে। ঘোষণাটা এমনভাবে আমাদের একটার সঙ্গে আরেকটাকে পাশাপাশি বা একটা আরেকটার পরিপূরক বা একটা আরেকটার অনুবর্তী না করে দেখা গেলো একটা একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলালো। কীরকম 71-এর প্রতিপক্ষ বানিয়ে ফেলা হচ্ছে 24-কে। কিংবা প্রথম দিকে কিছু কিছু আলোচনা এরকম এসেছিল আমাদের জাতীয় সঙ্গীতটা পাল্টে দিতে হবে। এগুলো মানুষ মনে করে চলছে এটি কি আমাদের অ্যাটেনশনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। এগুলো যখন চলছে তারপরে একটা জুলাই ঘোষণা হলো অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে। এখন আসছে জুলাই সনদ। এই জুলাই সনদে এমন কিছু কিছু কথা আছে যে কথাগুলো নিয়ে ব্যাখ্যা হওয়ার দাবি রাখে এবং রাজনৈতিক দলগুলো বলছে যে এ যাবৎকাল যে বৈঠকগুলো আমাদের হলো সেই বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে তার অনেক কিছু এখানে আসেনি, আবার এমন কিছু এসেছে যা আমাদের আলোচনায় ছিল না। সবচেয়ে বড় কথা অঙ্গীকারনামা নামে যে কথাটা বলা, যে অংশটা বলা আছে, যে কয়টা পয়েন্ট, সেখানে কিছু কিছু কথা বলা আছে যে এইটা মানে ভাবটা এরকম, এটা সংবিধানের উপরে স্থান পাবে। ইনডেমনিটি দেওয়া কখনো কখনো প্রয়োজন, কিন্তু ইনডেমনিটি দেওয়ার মানে ফলাফলটা ভালো হয়নি। ইনডেমনিটির একটা সুযোগ নেয় অনেকে। আমাদের বাংলাদেশে পর্যন্ত 4টা বা 5টা বিষয়ে ইনডেমনিটি হয়েছে। এমনকি আমরা শেষ পর্যন্ত দেখেছি আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য যে টেন্ডার, সেগুলোকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়, ইনডেমনিটি দেওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে আছি কেন আমরা? তাহলে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের যে নৈতিক জায়গা, তার চাইতে এমন কোনো কাজ কি করেছি যা আমাদেরকে ইনডেমনিটি দিয়ে রক্ষা করতে হবে? সেগুলো যদি ভিন্নভাবে যদি অভ্যুত্থানের কথাই আসেন, যে অভ্যুত্থানটাই তো এক ধরনের আপনি ল ব্রেক করে হয়েছে, তাহলে ইনডেমনিটি ছাড়ার উপায় কি? আমাদের কিন্তু 90-এর অভ্যুত্থানের সময় কিন্তু এরকম ইনডেমনিটির প্রয়োজন হয়নি। ওটা তো অভ্যুত্থান ছিল, তাই না? অভ্যুত্থান অবশ্যই প্রচলিত আইনকে উপেক্ষা করে অভ্যুত্থান করতে হবে। আইন মেনে অভ্যুত্থান হবে না, আইনকে ভাঙতেই হবে। আইন ভাঙতে না পারলে, যদি 5ই আগস্ট অভ্যুত্থানটা না হতো, যদি আওয়ামী লীগ টিকে যেত, তাহলে আমরা যারা আজকে এখানে কথা বলছি আমাদের অবস্থাটা কী হতো? ফলে এটার একটা কিন্তু খেয়াল রাখতে হবে। তখন দুই প্রতিপক্ষ প্রবল মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। একদিকে রাষ্ট্র তার সমস্ত শক্তি নিয়ে আক্রমণ করছে, আর একদিকে জনগণও তার সমস্ত শক্তি নিয়ে প্রতিহত করছে। তাহলে কি এখন সেটি আসছে যে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে যারা অভ্যুত্থানকারীরা রয়েছেন তাদের কি হবে? সে কারণেই তাহলে এই সন্দেহ বা এই অবিশ্বাস বা এই আস্থাহীনতাটা কেন? তাহলে আমরা তো 90-এর অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের সময় ছিলাম, তখন দুটো কথা পরিষ্কার করে বলা ছিল যে অভ্যুত্থানের পরে যে সরকারটা এলেন সেই সরকারের কার্যক্রমটাকে আমরা
সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা সংবিধানের একটা কন্টিনিউইটি দরকার আছে। আমরা 5ই আগস্টের পরে কি সংবিধান বলবৎ আছে? যদি না থাকে তাহলে দেশ কি অসাংবিধানিক পদ্ধতিতে চলছে? তাহলে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে সংবিধানকে আবার কার্যকর করতে না পারছে, এই সময়টাকে তো আমার সংবিধানের কন্টিনিউটির মধ্যে রাখতেই হবে। এই জায়গায় তো কারো কোনো দ্বিমত থাকার কথা না, কিংবা এটা এরকম তো দ্বিমত থাকার কথা না। আচ্ছা, নির্বাচন একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তো আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের কথা বলেছিলাম, সেটা যদি আমরা মেনে নেই তাহলে সেক্ষেত্রে তো কারো কোনো বিরোধ থাকার কথা নয়। ফলে আমরা মনে করি কত কম কথায়, কত কম সন্দেহ তৈরি করে, কত দূরদর্শী চিন্তা করতে পারি, সেই জায়গায় আমাদের আসা দরকার ছিল। কিন্তু কথার মার প্যাচে পুনর্লিখন, লিখন, এই সমস্ত শব্দগুলো বলা আছে। আপনি একটু পড়ে দেখুন, মানে একটার পর একটা, একটার সঙ্গে একটা। আচ্ছা, সংবিধান আমরা সংশোধন করতে চাই, সংবিধানের মৌলিক সংস্কার। আচ্ছা, সংস্কার এবং মৌলিক সংস্কার, সংশোধন এবং মৌলিক সংশোধন, এই কথাগুলোর মধ্যে হয় কি ইন বিটুইন দ্য লাইন মানুষ কিছু কিছু সন্দেহ করতে থাকে। এগুলো করার কোনো দরকার ছিল না। আমরা খুব অল্প কথায় একদম প্রিসাইজড ফর্মে কিন্তু বলতে পারতাম যে এই যে অভ্যুত্থান, তার একটা নৈতিক ভিত্তি আছে। এত বড় একটা জন অভ্যুত্থান হলো, তাকে আমরা কোনোভাবেই কালিমালিপ্ত হতে দেব না। 2, এই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদেরকে একটা হিরোইক কাজ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। ফলে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের কন্টিনিউটির জন্য আমরা এই যে অন্তর্বর্তীকালীন সময়টা, অন্তর্বর্তীকালীন সরকারটা, তার সমস্ত কার্যক্রমকে আমরা স্বীকৃতি দিলাম। জি, আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাইব। ভারতে আওয়ামী লীগের যে কার্যক্রম নিয়ে গেল কদিন ধরেই গণমাধ্যমে খবর হচ্ছে এবং বিবিসিও সংবাদ প্রকাশ করেছে, কলকাতায় আওয়ামী লীগ অফিস করে সেখানে কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের এ নিয়ে কোনো একটি কার্যক্রম আশা করছিল, কিন্তু আজকে ভারত থেকে জানানো হয়েছে এ ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার জানে না এবং এ ধরনের তথ্য তাদের কাছে নেই। সেটি নিয়ে একটু আপনাদের মন্তব্য জানতে চাইব। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আমাদের সাথে এরই মধ্যে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথে একটু পরিচিত হয়নি। জনাব হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম উচ্চকক্ষ বা নিম্নকক্ষে পিআরের দাবি জানিয়েছে কয়েকটি দল, আবার পাশাপাশি ঐকমত্য কমিশনের যে আলোচিত সনদ সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা জনাব নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে যদি জেপিআরের দাবিটি আসলে এখন করা হচ্ছে ইসলামী দলের পক্ষ থেকে, বিশেষ করে তারা নিম্নকক্ষ বা আর আপনারা উচ্চকক্ষেও করছেন, এটি কার্যকর করতে হলেও তো সংসদ নির্বাচন দরকার, কারণ 2/3 ছাড়া তো সংবিধান সংশোধন করাও সম্ভব নয়। তাহলে এর আগে আসলে কিভাবে সম্ভব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থিত দর্শক এবং আমার সহ আলোচকদের। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে যেই বক্তব্যটা নজরুল ইসলাম খান সাহেব দিয়েছেন, ওনারা আসলে পুরোটাই হিসাব করছেন যে নির্বাচন এবং ক্ষমতা কেন্দ্রিক বিচার বিবেচনা দিয়েই ওনাদের চিন্তার মধ্যস্থল শুধু একটাই এখন আসলে, যে নির্বাচন হবে এবং ওনারা কিভাবে ক্ষমতায় যাবেন। এই জন্য যে কোনো বিষয়ে যখন আলোচনার টেবিলে আসে তখন কোনো অল্টারনেটিভ ওনারা চিন্তা করতে পারেন না। ওনারা প্রথমেই চলে যান নির্বাচন এবং ওনাদের সম্ভাব্য ওনাদের দ্বারা গঠিত সংসদে কি করতে পারবেন বা পারবেন না, কতটুকু ক্ষমতা ওনাদের হাতে আছে, সেইটাই বয়ানই ওনারা দেন। কিন্তু আপনি যদি আমাদের বয়ানটা পাশাপাশি রেখে, এনসিপির বয়ানটা পাশাপাশি রেখে চিন্তা করেন, যেটা আমরা বারবার করে বলছি, এই যে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে, সেইটা জুলাই সনদে আপনার উচ্চকক্ষে পিআর শুধু থাকবে নাকি নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, নতুন সংবিধান প্রণয়ন হবে নাকি বিদ্যমান সংবিধানের কিভাবে কাঠামোগত পরিবর্তনগুলো হবে, এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব এবং নতুন সংবিধান প্রণয়ন করব, সেইটা নিয়ে আমরা যুদ্ধটা করছি। এবং আমাদের বক্তব্যটা হচ্ছে যে এই নির্বাচন হওয়ার আগেই এই বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যে ঐক্যমত্যের আশার যে জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাটা বাস্তবায়নের জন্য আগে লাগবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু আমরা একা বলছি না, এই কথাটা কিন্তু আগে থেকেই আসছে। আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু ওনার বক্তব্যে উনি গণপরিষদ নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন, কিন্তু এটা পরে উনি আর বাস্তবায়ন করেননি। কিন্তু এই কথাটা কিন্তু উনার বয়ান থেকেই এসেছে। তাহলে আজকে যদি আপনি বিএনপিকে জিজ্ঞেস করেন যে উনারা নিজের দলের যিনি প্রধান ছিলেন তার বক্তব্যের সাথেই কেন একমত হতে পারছেন না,
ওই যুগে ওই সময় হয়তো উনি সেটা বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু এখন তো সেই সময়টা এসেছে, আবার সেই সুযোগটা এসেছে, সেই সুযোগটাকে কেন আমরা বাস্তবায়ন করতে পারবো না? যেই বাকশালী রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তন করার জন্য জিয়াউর রহমান প্রস্তাব করেছিলেন এই গণপরিষদ নির্বাচনের, সেই একই পরিস্থিতি কিন্তু আবার এসেছে। শেখ হাসিনা বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রাষ্ট্র কাঠামোতে এসে যে স্বৈরাচারী ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করে, সেইটা ভেঙে দিয়ে সংবিধানকে সুষ্ঠুভাবে পুনরায় ফিরে আসার জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। এবং এই গণপরিষদ নির্বাচন হইলে কিন্তু আপনার এই প্রশ্নগুলোর উত্তর একসাথে এসে যাবে। যেহেতু একটি ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানে বেশ কিছু বিষয় সবাই সর্বসম্মতিতে একমত হয়েছেন, তাহলে গণপরিষদ কেন দরকার? বিএনপিও তো রাজি হয়েছে যে এই বিষয়গুলো তারা সংসদে সংশোধন করবে। সর্বক্ষমতার অধিকারী কিন্তু জনগণ। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে, ঐক্যমত্য কমিশন এই পুরো হোল প্রসেসটাকে ফ্যাসিলিটেট করছে, তাই না? আবার অনেকে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের কি সেই ক্ষমতা আছে কিনা এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই বিষয়টা ঐক্যমত্য কমিশন ফ্যাসিলিটেট করার। তো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কে দিবে? জনগণ। সিদ্ধান্ত কে নিবে? জনগণ। কিভাবে নিবে? গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, সাধারণ নির্বাচনের মাধ্যমে তো নিতে পারে। নির্বাচনে তো আপনি, যেহেতু আপনারা বলছেন আপনি সংসদ তৈরি করবেন, কিন্তু যেই দলটা একটা বড় রাজনৈতিক দল, জনগণ যদি বিএনপির এই প্রস্তাবকে মেনে না নেয়, তাহলে বিএনপিকে জনগণ ভোট দিবে না, আপনাদেরকে ভোট দিবে। এই গণপরিষদ নির্বাচন যদি হয়, কোন প্রস্তাবগুলো জনগণ মেনে নিবে, কোনগুলো মেনে নিবে না, সেটা তো জনগণই সেইটার মধ্যে প্রতিফলন দেখাবে। আপনি যদি বারবারই শুধু ক্ষমতা কেন্দ্রিক জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন, তাহলে তো আমার রাষ্ট্র কাঠামো পরিবর্তন হলো না। আর আমি তো এমন কোন রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর উপর আমি ভরসা করতে পারি না, যাতে জনগণের উপরে তো ভরসা করতে পারেন। অবশ্যই জনগণের উপর আমার আস্থা রাখতে হবে। সেই জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তার মানে জনগণ আসলে এই মুহূর্তে ওটাই চাইছে, এমনটি নয় কি? বিএনপিকে ভোট দিবে কি দিবে না সেটা তো আপনারা চাপায় দিলে জনগণের উপর হবে না। চাপায় কেন? ভোট তো গ্রহণযোগ্য ভোট হইতে হবে। এইটা গ্রহণযোগ্য ভোটের বাস্তবতা কি আছে? আজকে নির্বাচন কমিশনের সংস্কারের কথা 31 দফার মধ্যে যেই বিএনপি গত বছরের আগে বলেছে, সেই একই নির্বাচন কমিশনের এখন আর পরিবর্তনের কথা তারা বলে না। আপনার সেই লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে কি নির্বাচন কমিশন আসবো আমরা একটু। জি, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি একটু যেতে চাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম শুরুতে, যে বিরতির পরে জানতে চাইব ভারতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বাংলাদেশ ভারত সরকারের পদক্ষেপ চেয়েছিল, ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই বিষয়ে জানে না। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। গণমাধ্যমে খবর বেরিয়েছে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম চলছে। জি, ওইটা তো একটা আলোচনার, মানে একটা গুঞ্জনের কথাই মোটামুটি আলোচনা হচ্ছে আর কি। তো এখানে এই রতন ভাই যেভাবে বলছিলেন যে ভারত এটা নিয়ে আসলে এক ধরনের কি বলবে, লোকজন দেখতেছে যে দলীয় কার্যালয় বানিয়ে সেখান থেকে আওয়ামী লীগের লোকজন রেগুলার যাতায়াত করছে, দেশে যোগাযোগ করছে, দর পরিচালনা করার চেষ্টা করছে। আর ঢাকার প্রশ্নের জবাবে তারা বলেছে যে তাদের এগুলি কিছু জানা নেই। তো এখানে আমাদের কি বলা আছে বলেন? আওয়ামী লীগ তো আপনার শেখ হাসিনা সহ তার যে সাঙ্গপাঙ্গ যারা এখন ভারতে রয়েছে, তারা কিসের বলে ওই দেশে রয়েছে? এগুলো কি ভিসা আগের থেকে করা ছিল? হাসিনারও কি ভিসা করার আগের থেকে ভিসা করা ছিল? ট্যুরিস্ট ভিসা নাকি মেডিকেল ভিসা? সেই ভিসা হলে কত দিনের ভিসা? এগুলো একটা আপেক্ষিক বিষয়। এই সর্বশেষ এই বিষয়টা প্রমাণিত হয়েছে যে ভারত আসলে আওয়ামী লীগের বন্ধু, ভারত বাংলাদেশের জনগণের বন্ধু কখনো হতে পারেনি। ভারত সবসময় আওয়ামী লীগকেই মনে করেছে তাদের মানে কি বলে সহকর্মী। তো আমাদের সহ আলোচক হুমায়ুন ইসলাম একটু দেরিতে এসছেন, তার কিছু কথা এখানে এসছে, আমার মনে হয় কিছু কথা বলা উচিত এখানে একটু ছোট করে। জি, নজরুল ইসলাম খান সাহেবের বক্তব্যকে উনি বললেন যে তাদের কথা একটাই, যে নির্বাচন করতে হবে, নির্বাচন করে তাদের ক্ষমতা আসতে হবে। আবার বললেন যে জনগণই নাকি সমস্ত কিছুর একমাত্র ক্ষমতার উৎস। তাহলে যেই জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার মালিক, সেই জনগণের মতামত বা সেই জনগণ কি চায় সেটা বোঝার জন্য নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যম কি বিদ্যমান আছে কিনা জানা নেই। কিন্তু গণপরিষদ যদি নির্বাচন হয়, সেখানেও তো জনগণ মতামত দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি যা কিছু বলেন সবই তো
এই গণপরিষদ নির্বাচন যে আপনি করবেন, এটা কোন জনগণ বলল আপনাকে? জিয়া রহমান সাহেব বলেছিলেন, তিনি বাস্তবায়ন করেননি। এখন বিএনপি সেটা বাস্তবায়ন করবে কেন? যেটা জিয়া রহমান সাহেবই আলোচনা করেছেন। তখন গণপরিষদ না হলে একটা গণভোট হয়েছিল। কিন্তু গণপরিষদের যে বিষয়টা জিয়া রহমান সাহেব এনেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি বাস্তবতা উপলব্ধি করেছেন যে এলএফওর মাধ্যমে কিছু এটা দিয়ে আসলে কোনো মানে ভালো কিছু অর্জন করা সম্ভব হবে না ভেবেই তো তিনি সেটার সামনে নিয়ে আসেননি। যেটাই হোক, আপনি আজকে পিআরের আলোচনা হচ্ছে, উচ্চকক্ষ নিম্ন কক্ষের আলোচনা হচ্ছে, আপনার এই যে গণপরিষদের আলোচনা হচ্ছে, আপনি যেটাই করেন না কেন, আপনার তো ভাই জনগণের কাছে যেতে হবে। আপনি নির্বাচনের সময় আপনি যে আপনার দলের ম্যানিফেস্টো, অত্যন্ত সুন্দর ম্যানিফেস্টো নিয়েই তো জাতির সামনে আপনি তাদের পক্ষ থেকে আরো একটি দাবি করা হয়েছে যে প্রয়োজনে সেটি একই সাথে হতে পারে, গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একই সাথে হতে পারে। যদি জনগণের ভোটের বিষয়ে আপনাদের আস্থা থাকে তাহলে গণপরিষদ ভোট হোক আর যেই ভোট হোক, বিএনপির আপত্তি কেন? আসলে আমার আপত্তি হচ্ছে এখানে, আমার আপত্তিটা হচ্ছে এইখানে, ই নিয়ে বেনায় কথা বলে না। এই যে কিছু বন্ধু তারা বলার চেষ্টা করেন যে তাহলে এই অভ্যুত্থান কি হয়েছিল একটি নির্বাচনের জন্য। আবার আমরা কিছু ভদ্রলোক আছি, ই নিয়ে বেনায় বলি যে না, এটা তো শুধু নির্বাচনের জন্য না, অ্যাবসলিউটলি নির্বাচনের জন্য। সেটি কেন? এই দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে 28 অক্টোবর মানুষ কেন নামেনি? 28 অক্টোবর মানুষ নামেনি কে বলেছে আপনাকে? সফল আপনি আন্দোলন সফল হওয়া এক জিনিস, আর আন্দোলন চালিয়ে যাওয়া আরেক জিনিস। 28 অক্টোবর কি ঢাকায় রাজপথে মানুষ ছিল না? হ্যাঁ ছিল। সেই মানুষ সফল হতে পারেনি। আপনারা তার কি মানে সাধারণ ওটা মানুষকে- আন্দোলনের মধ্যে, তার মানে কি ওটা আন্দোলনের মধ্যে পড়ে না? না, অবশ্যই 28 অক্টোবর সবটাই কেন? আন্দোলন। আমি যে একটা আলোচনা এনেছিলাম যে জামাত ইসলামী আমাদের বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, আলাদা আন্দোলন করেছে। 14 নির্বাচনের পরে মাথা নিচু করে টেবিলের নিচে যখন লুকিয়েছিল 10 বছর, বিএনপিও যদি মাথা গুজিয়ে 10 বছর টেবিলের নিচে থাকতো, এই আন্দোলন কোত্থেকে শুরু হতো, কোত্থেকে শেষ হতো? এই আন্দোলন কোনোদিন হতো? আপনি সারা বাংলাদেশে আন্দোলন করতে গিয়ে শত শত হাজার হাজার একটু যদি মানুষ। বলতেন যে 28 অক্টোবর সফল হয়নি কিন্তু যে 5 আগস্ট সফল হয়েছে, এই দুইটার পেছনে কারণটা কি? কেন সফল হলো আর আগে কেন হলো না? দুইটার ক্ষেত্রেই তো জনগণ। আপনি 28 অক্টোবর কেন, এরকম 28 অক্টোবরের মতো তো বহু বড় বড় সমাবেশ মহাসভা আমরা করেছি। আমরা সারা বাংলাদেশে সমস্ত কিছু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। তার মানে কি সেটা আন্দোলনের বাইরে? অবশ্যই আন্দোলন, মানে দুইটা তাহলে একটা সফল হলো আর 28 একটা হলো না, এর পেছনে কারণটা কি আসলে? ছাত্র জনতার সম্মিলিত উদ্যোগের কারণ হয়েছে। 5 আগস্ট সমস্ত মানুষ যখন পিঠে ঠেকে গেছে, তার মানে সমস্ত মানুষ তখন 28 অক্টোবরে সমস্ত মানুষ কি 90-এর যে আন্দোলন, 9 বছরের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, সমস্ত মানুষ কি সারা বছর রাজপথে থাকে? না, থাকে না। সাধারণ মানুষ কি সবসময় সকল আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়? এই আপনার বরিশালের আন্দোলনের সঙ্গে রাজশাহীর জনগণ কি একত্র হয়ে আন্দোলন করে? চাওয়াটার সাথে যদি মিলে যায়, অ্যাড করি যদি বিষয়টা হচ্ছে, আমি পরে এখন সুযোগ দেওয়ার তো সুযোগ। জি 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 বলেন। বিষয়টা হচ্ছে যে আন্দোলন আপনার ধারাবাহিকভাবে চলে আসছে। আন্দোলনকে থামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগত বিষয় এক এক সময় এক এক রকমের ব্যাসিবাদ ব্যবস্থা গ্রহণ করেছে। সেই আন্দোলন সফল কবে হবে? দিন তারিখ দিয়ে কেউ করতে পারে? তাহলে এই আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে শুরু হয়েছে। আজকে যারা আমরা বলতেছি যে আমাদের কারণে এটা হচ্ছে, আমাদের ভাই কারা? এই 2, 4, 5 জন 10 জন সমন্বয়ক। ওই সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরের এই যে বিশাল আন্দোলনের সমন্বয়ক কে ছিল? তারা কি বলতে পারবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুরো এই যে এই রাস্তাটা যে হাজার হাজার মানুষের যে সমাগম, সেখানে কোনো সমন্বয়ক ছিল? কানেক্টেড ছিল। এখনো সমন্বয়ক, আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ক বললে পিটানি দেয়, যাই বেটা তুই করতে আসছিস, বন্ধ করে এগুলি। আপনি এখন সমন্বয়কটাকে গালি হিসেবে গ্রহণ করে মানুষ, এবং যেই সমন্বয়করা বলতেছে আমরা সব কিছু, সেই সমন্বয়করা লিখিত বক্তব্য পাঠ করেছে, এই আজ থেকে আমাদের আন্দোলন সমাপ্ত ঘোষণা করো, এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার এই বড় বড় সমন্বয়ক আনিসুল হকের আইনমন্ত্রীর বাসা থেকে বের হয়ে তারা কি বক্তব্য রেখেছিল, এগুলি নিয়ে ঝগড়াঝাটি করার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার ম্যানিফেস্টো নিয়ে আপনি জনগণের কাছে চাইবেন। এবং আমি যেই কথাটা খুব জোরে শুরু করেছিলাম যে এই সরকারের শুধুমাত্র একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া অন্য কোনো দায়িত্ব এই সরকারের নেই। আমি ওনার কথাটা এক লাইনে উত্তর দিব, এক লাইনে, জাস্ট এক লাইনে। না, আপনি সিস্টেম ব্রেক করলে তো সমস্যা। আন্দোলনের কথাটা উনি বলেছেন, 90 এর আন্দোলনে মানুষ
রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখার চেষ্টা করেছিল। 3 দলীয় যে জোটের রূপরেখা সেটা সেটি বাস্তবায়ন সফল যখন হয়নি, হয় নাই, হয়নি সেজন্য তখন বলছেন। কিন্তু আর এই রতন কারণে ভাই, 28 একটু আপনার অক্টোবর কাছ সাধারণ থেকে- জনগণ ওনাদের মাঝখান থেকে আপনি একটি কথা জনগণ বলতে উপরে গেলে ভরসা কিন্তু রাখতে আপনার পারে না। আলোচনা রতন ভাই, জনগণ আমি একটু ছাত্র আপনার কাছ থেকে জনতার ডাকে জানতে চাই যে সর্বসাধারণ নেমে এসে এই আন্দোলন সফল করেছে। আমি আবারও আপনার কাছে ফিরবো, আমি আপনার কাছে আবারও আপনার কাছে ফিরবো। আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছে এবি পার্টি। আজকে নির্বাচন কমিশনে গিয়ে তারা এই প্রস্তাবটি করেছে। একটু আপনার মতামত জানতে চাই। আমার জি, আচ্ছা, তার আগে একটু কথা বলি। গণপরিষদ নিয়ে কথা হচ্ছে, গণপরিষদটা কেন প্রয়োজন হয়? গণপরিষদ প্রয়োজন হয় কয়েকটা আমরা এভিডেন্স যদি দেখি। একটা দেশ যখন স্বাধীন হয় তখন তার একটা সংবিধান প্রয়োজন হয়, সেই কারণে গণপরিষদ তৈরি করে। অথবা সামন্ততন্ত্র থেকে যখন গণতন্ত্রের আসে তখন একটা মানে গণপরিষদ দরকার। যেমন ধরুন, পাকিস্তান এবং ভারতের গণপরিষদের সিদ্ধান্ত হয়েছিল 1947 সালের জুন মাসের 3 তারিখে যে 2 দেশের 2টো গণপরিষদ হবে। পাকিস্তানের গণপরিষদ হয় 47-এর 10ই আগস্ট এবং এই গণপরিষদ চলে 1954 সালের 24শে অক্টোবর পর্যন্ত। দেখুন, 47 থেকে 54 প্রায় 7 বছর সময় লেগেছিল। পাকিস্তানের সংবিধান হয়েছে 1956 সালে, 9 বছর পরে পাকিস্তানের সংবিধান হয়েছে। আর ভারতের গণপরিষদ হয়েছিল 9 ডিসেম্বর 1946 সাল এবং এটা বিলুপ্ত হয়েছে 1953 সাল। ভারতের সংবিধান হয়েছে কিন্তু 1953 সালের শেষে। তার মানে একটা নতুন সংবিধান করার জন্য 4 বছর সময় লেগেছিল তাদের। পাকিস্তানে লেগেছিল 9 বছর। নেপালে 2বার গণপরিষদ হয়েছে। প্রথমবার রাজতন্ত্র যখন বিলুপ্ত করবে কমিউনিস্টরা, তখন তারা একটা গণপরিষদ করে। এটা 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তারা চেষ্টা করে এই গণপরিষদ সফল হয় নাই। তারপরে 1 বছর পরে আবার 2013 সালে গণপরিষদ হয় এবং গণপরিষদ 2015 সাল পর্যন্ত করে থেকে তারপরে নেপালের একটা কনস্টিটিউশন তৈরি করে এবং এই কনস্টিটিউশনে তারা আগে যেমন রাজতন্ত্র ছিল সেখান থেকে তারা গণতন্ত্রে চলে আসে। আগে নেপাল যেটা গণপ্রজাতন্ত্রী নেপালে পরিণত হয় এবং ধর্মভিত্তিক নেপাল থেকে নেপাল একটা ধর্মনিরপেক্ষ দেশে পরিণত হয়। এই যদি বলি, আর বাংলাদেশে একটা গণপরিষদ ছিল, সেটা কিভাবে হয়েছিল? 1970 সালের নির্বাচনে যে 2টো নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনটা স্বাধীনতার পরে তাদেরকেই গণপরিষদ হিসেবে ডিক্লেয়ার করা হয়। আচ্ছা, এখন কি আমাদের নতুন সংবিধানের জায়গায় আসছি? সেই প্রশ্নটাকে ডিসাইড করতে হবে, নাকি আমরা যে সংবিধান আছে তার মধ্যে যে দুর্বলতা আছে সেগুলো দূর করার চেষ্টা করব? এখন ধরুন, যদি এরকম হয় যে বাকশালী সংবিধান, আচ্ছা সংবিধানটা বাকশালী হলো কেমন করে? 1972 সালের সংবিধান তো বাকশালী সংবিধান ছিল না। 1975 সালের 25শে জানুয়ারি যখন সকল দলকে বিলুপ্ত করে একটা নতুন তৈরি করা হয় সংশোধনী, তখন এটা বাকশাল হয়। আবার জিওর 4th অ্যামেন্ডমেন্টে। কিন্তু 4th অ্যামেন্ডমেন্টের আগে আর একটা যে কালো অ্যামেন্ডমেন্ট ছিল, সেটা হলো 2nd অ্যামেন্ডমেন্ট। সেখানে বলা ছিল আমাদের সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে যে এই সংবিধানের কোনো কিছুই মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না। মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন হলে সেটা যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানিই বাতিল হয়ে যাবে। সেইটা আওয়ামী লীগের শাসনামলে তারা 2য় সংশোধনের মাধ্যমে এটা বাতিল করে তারা করে কি, যে তাহলে সংখ্যাগরিষ্ঠ কিংবা 2/3 মেজরিটি দিয়ে মৌলিক অধিকার পরিপন্থী আইনও করা যাবে, যে কারণে কালো আইনের প্রবেশটা হলো। জিয়াউর রহমান যখন এলেন তখন এসে কিন্তু ওই যে 5ম সংশোধনীটা যখন বাতিল হলো, তখন কিন্তু বাকশালের প্রথাটা থাকলো না। ফলে এখনও যদি কেউ বলে এটা বাকশালী সংবিধান, তাহলে কিন্তু বলতে হবে 5ম সংশোধনী যখন বাতিল হয়েছে, 4র্থ সংশোধনী যখন বাতিল হয়েছে, তখনই কিন্তু আসলে বাকশালী সংবিধানটাও বিলুপ্ত হয়েছে। তারপর হয় কি, এই সংবিধান কি স্বৈরাচারী সংবিধান? কোনো সংবিধান কখনো স্বৈরাচারী হয় না, বরঞ্চ সংবিধানকে উপেক্ষা করে স্বৈরাচারী ব্যবস্থাটা প্রবর্তন করা হয়েছিল। তাহলে আমাদের দেখতে হবে যে যারা স্বৈরাচারী ব্যবস্থা প্রবর্তন করেছেন তাদের কি ধরনের শাস্তির আওতায় আমরা আনতে পারি। এটা হলে তখন আমাদের একটা মানে দাঁড়ায় যে সংবিধানকে আমরা ডেমোক্রেটিক করতে চাই, সংবিধানের দুর্বলতাগুলো কিভাবে দূর করতে চাই। আমেরিকার সংবিধান 237 বছর ধরে চলছে, ব্রিটেনে তো কোনো লিখিত সংবিধান নাই, তাহলে থেকে তারা চলছে না। কিন্তু আমাদের এখানে একটা যেমন জনপ্রিয় কথা চালু হয়েছে, যেরকম আমাদের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান লিখতে হবে। কিন্তু তাহলে পাকিস্তানে 7 বছর লেগেছিল, ভারতে 5 বছর লেগেছিল, আমাদের তাহলে সংবিধান প্রণয়নের জন্য যে কত বছর লাগবে? কারণ আমরা এই ঐক্যমত্য কমিশনে সাধারণ কয়েকটা বিষয়েই আমরা ঐক্যমত হতে পারছি না। যদি নতুন সংবিধান লিখতে যাই, তাহলে এই সংবিধান যে কবেই লেখা শেষ করতে পারবো আমরা জানি না। এটা জি, আমরা আলোচনা আবার ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরছি, একটু আবারও যেতে চাই হুমায়রা নূর, একটু আপনার কাছে জানতে চাই
ডাকসু প্রসঙ্গে আমরা এবার একটু আলোচনা করতে চাই। আজকে বাকশাসের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকেও আজকে চূড়ান্ত করা হয়েছে, বাকশাসের পক্ষ থেকেও আজকে চূড়ান্ত করা হয়েছে। এতটা দেরি হওয়ার পেছনে কি কারণ? আমরা দেখছি যে এবার এনসিপির পক্ষ থেকে বেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে মনে হচ্ছে, কারণ এরই মধ্যে এনসিপির একজনকে বহিষ্কারও করা হয়েছে কেবলমাত্র ডাকসুতে পার্টিসিপেট করার কারণে। আপনারাই ঠিক করে দিলেন বাকশাসের কমিটি, মানে কমিটি প্যানেল? হ্যাঁ, প্রশ্নটা সুন্দর এবং মজারও, কারণ ধারণা করে প্রশ্ন করার কারণেই তো আমি উত্তরটা দিতে পারবো এখন না। যিনি বহিষ্কৃত হয়েছেন তিনি বলেছেন তার একটি দোষ এবং এ কারণেই। আচ্ছা, দুইটা বিষয়ে আমি উত্তরটা, আসলে সঠিক উত্তরটা আপনাদের জানার যেহেতু আগ্রহ আছে বলে জানতে চেয়েছেন, সেটাই আমি বিশ্বাস করি। বেসিক্যালি বাকশাস তো ছাত্র সংগঠন, এবং আমরা যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এবং জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে আমরা যখন জাতীয় নাগরিক পার্টি গঠন করি, তখন এইটা এবং বাকশাস গঠন হয়, এবং তখনই সিদ্ধান্ত হয় যে এইটা আমাদের সাথে কোনো লেজুর বৃত্তি থাকবে না, এবং ওদের কোনো সিদ্ধান্ততে আমরা কোনো ইন্টারফেয়ার করা তো দূরে থাক, ওরা কিন্তু আমাদের সাথে মানে বিশেষ অনুষ্ঠানে হয়তো আগ্রহ করে এসে পড়ে, ছোট মানুষ, ওরা স্টুডেন্ট, ওরা আসে, কিন্তু ওরাও বড় হচ্ছে, ওরা ছাত্র রাজনীতি করতেছে। আমরা চাই ওদেরকে আমরা মানে ওদের কোনো সিদ্ধান্তে আমাদের কোনো হস্তক্ষেপ কখনোই ছিল না, এখন পর্যন্ত নাই, এটা একদম স্পষ্ট বক্তব্য আমাদের। এখন বাকশাসের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ওরা ওদের ইন্টারনালি কি ডিসিশন নিবে, কিভাবে প্যানেল দিবে, এইটা তো ওদের ব্যাপার, ওরা সেই হিসাবে প্যানেলটা ডিক্লেয়ার করছে। হয়তো এটা ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল যে ওরা অন্য দলের ক্যান্ডিডেট দেখে তারপরে হয়তো দিবে, এই জন্য হয়তো ওরা সময় নিতে পারে। এইটা আমি ধারণাবশত বলছি, যেহেতু আমার কাছে ওদের ইনফরমেশন নাই। কিন্তু ওরা তো আমার সরাসরি কন্ট্রোল অর্গানাইজেশন না, যেটা আপনারা বলতে চেষ্টা করেন, কিন্তু আসলে এটার বাস্তবতা হচ্ছে আমার কন্ট্রোল অর্গানাইজেশন যদি থাকতো তাহলে আসলে এই যে মাহিন সরকারকে আমার সরকারের জন্য আমার সিদ্ধান্ত নিতে হতো না। মাহিন সরকারের সাথে যেটা হয়েছে, ও তো আমার ভাই, আমি তো ওকে ডিজোন করতে চাই নাই। ওর সাথে যখন আমাদের সদস্য সচিবের আলাপ হয়, তখন বলা হয় ও তো একটা জাতীয় রাজনীতি করতে এসছে, ছাত্র রাজনীতি যদি ও করতে চাইতো তাহলে ও বাকশাসেই হি শুড হ্যাভ হ্যাড চোজ বাকশাস, তাই না? ও নাগরিক পার্টি করতে এসছে। তো এই ক্ষেত্রে আমরা যখন আগে থেকেই আমাদের দুইটা জায়গা থেকে তো আমাদের সেগ্রেগেশন আছে, বুঝতে পেরেছি, সাংগঠনিক কাঠামোগত আলাদা একটা মানে একদম আলাদা কাঠামো। সো সেখানে ও যদি ওই জায়গাটায় যায় কম্পিট করতে যায়, তাহলে সেক্ষেত্রে ওর সিদ্ধান্তটা হি হ্যাজ টু টেক ইট অন হিজ ওন, উই ক্যান নট বি ইনভলভড ইন ইট। সো ওকে যখন এই বিষয়ে বলা হয়েছে এবং বলছে ও যদি ওকে সুযোগ দেওয়া হচ্ছে যে ও যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতে চায়, তাহলে ওকে রাজনীতিটা আমাদের সাথে ইস্তফা দিতে হবে, সেই কারণে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বক্তব্য আরো আমরা জেনেছি। আমরা একটু রতন ভাইয়ের কাছ থেকে জানতে চাই। রতন ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী মানে জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। একটু আপনার কাছে জানতে চাই, প্রক্টর নিশ্চিতও করেছেন গণমাধ্যমকে যে এখন কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের কোনো আস্থা নেই যে একটি ডাকসু কিংবা জাকসু নির্বাচনের জন্য সেনা মোতায়েন করতে হবে? এটা আমার কাছে খুব অবাক লেগেছে। মানে আমরা কিন্তু আমাদের খেয়াল করবেন 1989 সালে যখন ডাকসু নির্বাচনটা হয়েছিল, কিংবা 1990 সালেও যখন ডাকসু নির্বাচন হলো, সেই নির্বাচনের পরেই কিন্তু সংঘাত হয়েছে, হত্যা হয়েছে, মৃত্যুবরণ করার মতো ঘটনা ঘটেছে, নানা ঘটনা ঘটেছে। তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে নাই যে আমার সেনা মোতায়েন করতে হবে। মানে এইটা আমার কাছে খুব অবাক লাগলো। একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন এত প্যানিকড হয়ে গেলেন? অথবা আসলে পরিস্থিতি কি এতটা মানে সিভিয়ার হয়েছে যে পুলিশ দিয়েও এটা কন্ট্রোল করা যাবে না? তাহলে তিনি বলতেন যে বিশ্ববিদ্যালয়ের প্যানেলকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে যে সংঘাতের মানসিকতা তৈরি হয়েছে বা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, অতএব এটা আমাদের দরকার। তা না করে মানে প্রাথমিক পদক্ষেপটা না নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়াটা, এটা কিন্তু একটু মানে সংশয় তৈরি করে। ঠিক একই রকম দেখুন, হঠাৎ করে আবার দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র দেওয়াটা স্থগিত করে দিলেন। আচ্ছা, দিয়ে আবার বললেন না 24 তারিখ থেকে দেওয়া হবে। তাহলে আগে সমস্ত প্রস্তুতি নিয়ে হঠাৎ করে যখন স্থগিত করেন, এই সমস্ত আকস্মিক ঘটনা কিন্তু নানা ধরনের সন্দেহ তৈরি করে দেয়। ফলে এগুলো আমার মনে হয় যে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো নির্বাচনে একটা ভালো করেই প্রস্তুতি নেওয়া উচিত। এত 1 মাসের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে, এত তড়িঘড়িই বা কেন দরকার ছিল? আর নির্বাচন করতে গিয়ে আবার এত যেন হোঁচট খাচ্ছেন,
এই দুটোই কিন্তু আমাদের কাছে খুব ভালো জিনিস মনে হচ্ছে না। তবে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করাটা খুবই দুঃখজনক, শুধু নয় এটা লজ্জাজনক ব্যাপারও হবে। যেটা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, সেনাবাহিনীর নিরাপত্তা দেবে, তাহলে এই নির্বাচন দিয়ে ছাত্ররা কি শিখবে? এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা কেমন করে হবে? যদি বন্দুকের পাহারায় গণতন্ত্র চর্চা করতে হয়, তা সেটা কি সত্যিকার গণতন্ত্র? তাও বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের জায়গায় আমাদের কর্তৃপক্ষ এই বিষয়টা একটু বিবেচনা করা উচিত। কেন এটা করলেন? এটা কি তারা কি খবর হতে চাইলেন, নাকি নিজেদের দায় এড়াতে চাইলেন? জি, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, যেটি একটু আগে রতন ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম, যে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রদেরকে আচরণবিধি মানা এবং রক্ষার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য দাবি জানিয়েছে এবি পার্টি নির্বাচন কমিশনের কাছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। ছাত্ররা, যে আপনি একটু আগে বললেন না, যেটা কি আপনি বললেন না, রতন ভাই বললো যেটু নিউজের খোরাক হতে চেয়েছে কিনা, এটাও তো আমার কাছে, যেই কারণে আপনি বললেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, সেইখানে সেনাবাহিনী ডাকতে হবে কেন? না, উনি জাতীয় নির্বাচনে, আচ্ছা জি, সেখানে কেন সেনাবাহিনী? এটা যেমন একটা মুখরোচক বিষয়, অবাস্তব, অকল্পনীয় একটা বিষয়। ঠিক জাতীয় নির্বাচনে সেইখানে ছাত্রদেরকে মোতায়েন করা, তো ছাত্ররা কি ভোট দেবে নাকি পাহারা দেবে? ছাত্ররা কি ভোটার না, নাকি ভোটও দেবে পাহারাও দেবে, দুইটা একসাথে দেবে? এগুলো আসলে মানে আমি যেহেতু আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যেরই একটি দল, আমি ওইভাবে বলতে চাই না, তবে এগুলি এক ধরনের খামখেয়ালিপনা কথাবার্তা আর কি, বিদঘটে কথাবার্তা, যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এসব বাস্তবতা বিবর্তিত বিষয়গুলো আলোচনার খোরাক হতে পারে, কিন্তু আমরা তো 5 আগস্টের পরে দেখেছি এই ছাত্ররাই সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য। তাহলে কি আপনি মনে করেন 5 আগস্টের পরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো বিরাজমান? সড়কের শৃঙ্খলা আর ভোট দুটো তো এক জিনিস না। এটা কি হয়? এটা আপনি হয়তো এখন আলোচনাটাকে জমানোর জন্য বলতে পারেন, আপনি নিজেও এটা বিশ্বাস করেন না। তো এটা খুব দুঃখজনক, দুটো ঘটনাই খুব দুঃখজনক। ফাঁকে আমি এতটুকুন বলতে চাই যে যেই জাতীয় নির্বাচন নিয়ে গোটা দেশ জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে, আমার বোন আবার বলে উঠবে যে তাড়াহুড়া করে তারা ক্ষমতায় যেতে চায়, তাই না? তো নির্বাচন ছাড়া একটি দেশকে যারা কল্পনা করতে চায়, তাদের সঙ্গে দেশের গণতন্ত্রের বা মানুষের কি সম্পর্ক আছে সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় আছে। 2 নম্বর কথা হচ্ছে যে ওই যে মাঝে মাঝে বলে না, এই আমরাও একটু কিছু ভদ্রলোকিতা করছি, ইনে বিনয়ে কথা বলছি। ইনে বিনয়ে কথা বলার কিছু নাই। এই সরকারের টাইম লিমিটেশন ছিল 3 মাস। 90-এর যে গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে, সেটি কে ঠিক করে দিয়েছে 3 মাস? সংবিধান। ডেফিনেশনে তত্ত্বাবধায়ক সরকার। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আপনি সংবিধানের খোঁজই করেন, রতন ভাই আছে তো এখানে, যদি আপনি এটাকে কন্টিনিউ করেন, আপনি 90-এর যে গণঅভ্যুত্থানের পরে যে সরকার ছিল বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, সেটাও তো একটা প্রেক্ষাপটে, বিশেষ একটা পরিস্থিতিতে, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচনটা করেছিল মাত্র 3 মাসে, আজও পর্যন্ত স্বাধীনতার পরের যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন সেটি কি বলা হয়? সেই নির্বাচন যদি 3 মাসের মধ্যে করা সম্ভব হয়ে থাকে এবং নির্বাচনের মাধ্যমেই একটি দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসা সম্ভব, এটাও এই 3 মাসের মধ্যে করা সম্ভব ছিল। যদি সেটা করা হতো তাহলে আজকে আপনার এই যে নানামুখী তৎপরতা এবং পরিষ্কার ভাষা আমি বলি, এই যে পিআর বলেন, গণপরিষদ বলেন, এগুলি বলেন, শুধু আগডুম বাগডুম বাজানোর জন্য, নির্বাচনী পরিস্থিতিকে, নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে বানচাল করবার জন্য একটা কুচক্রী মহলের পরামর্শে আমাদের কতগুলো রাজনৈতিক বন্ধু এই জিনিসগুলো সামনে নিয়ে এসছে এবং এর মাধ্যমে এই পিআর বলেন বা এই সমস্ত দাবিগুলো বলেন, এই নির্বাচনকে বানচাল করতে পারে। বানচাল করতে পারলে অপশক্তি এবং পতিত ফ্যাসিবাদ তারাই এর দ্বারা উপকৃত হবে এবং বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী যে ভূত, এই ভূত আবারও আমাদেরকে মাথা চেপে ধরবে, ঘাড় চেপে ধরবে।
আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জাস্ট একটা জানাচ্ছি। জিনিস অ্যাড করতে আমার বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে 91-তে 3 মাস শাহাবুদ্দিন সরকার থেকে ওনাদেরকে যেই একটি বিশেষ দল যে ক্ষমতা এসেছে তাদের হাতে দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে যে সেই ভয়াবহ জোট চুরি হয়েছিল, 3 দলীয় জোটের যে রূপরেখার বাস্তবায়ন হয় নাই, সেইটার কারণেই কিন্তু আজকে এই জুলাই অভ্যুত্থানের পরে, এই বিপ্লবের পরে এই বাস্তবতা এসেছে যে ওই একই প্রমিস আর মানা যাবে না। এখন যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয়েছে সেটা বাস্তব রূপ যাতে বাঙালি দেখে, বাংলাদেশিরা দেখে, সেইটার জন্যই গণপরিষদ নির্বাচন প্রয়োজন। কারণ আপনি যদি পরে আবার বিএনপির পক্ষ থেকে সেটি সংবিধানে আবার যুক্ত করা হয়েছে, তত্ত্বাবধায়কের বিধান প্রথমে যুক্ত করা না হলেও অন্য দলগুলো এবং যারা ওই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আবার হাসিনাই বাতিল করেছে, আওয়ামী লীগ বাতিল করেছে। আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। ধন্যবাদ সবাইকে।